The Times of Feluda. ডুগরু পাশেই শিশির ভেজা ঘাসের ওপরে বাজনাটা রেখে শুধু গলায় গান ধরল। ওর কান ভালো, তাই দুদিন শুনেই তুলে নিয়েছে গানটা। হনুমান ফটকের বাইরে বসে যে ভিখারিটি গান গায় সে অবিশ্বাস্য, সঙ্গে সঙ্গে বাজনাও বাজায়। তাই ডুগরুরও শখ হয়েছিল যে সেও বাজাবে। এই বাজনাটা সবজিওয়ালা শ্যাম গুরুঙ্গের। ডুগরু একবারের জন্য চেয়ে এনেছিল, কিন্তু রেখে দিয়েছে 3 দিন। ছট টেনে সুরবার করা যে এত শক্ত তা কি ও জানতো? ডুগরু গলা ছাড়ল। সামনে ভুট্টা ক্ষেতের ওপরে 2টো মোষ আর কয়েকটা ছাগল ছাড়া কাছপিঠে কেউ ছিল না। ডুগরুর ঠিক পেছনেই খাড়া পাহাড়, তার নিচে একটা বাদাম গাছ, তারই ঠিক সামনে ডুগরুর বসার ডিবি। ওই যে দূরে ইটের তৈরি টালির হাত ছাওলা দোতলা বাড়ি, ওটা ডুগরুদের বাড়ি। ভুট্টার ক্ষেতটাও ওদেরই। উত্তরে কুয়াশায় আবছা পাহাড়ের পেছনে 3টে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে যেটার চূড়ো মাছের লেজের মতো 2 ভাগ হয়ে গেছে, সেটার নাম মাচ্ছা পুছড়ে। সেটার ডগা এখন গোলাপি। প্রথম 2 লাইন গাইবার পর 3-এর মাথায় যেখানে সুরটা চড়ে সেখানে আসতেই আকাশ ভাঙল। গুড়গুড় শব্দটা শুনি ডুগরু এক লাফে 5 হাত পাশে সরে গিয়েছিল, নইলে ওই হাতির মাথার মতো পাথরটা বাজনার সঙ্গে সঙ্গে ওকেও থেতলে দিত। ওরে বাব্বা, ওটা কি বাদাম গাছটার মাথা ফুঁড়ে সেটাকে তছনছ করে একরাশ ডালপালা খুবলে নিয়ে মাটিতে এসে মুখে থুবড়ে পড়ল? ওটা কি একটা মানুষ? না, একটা বাবু। মাথায় রক্ত, থুতরিতে রক্ত, একটা পা হাঁটুর কাছ থেকে দুমড়ে আছে যেন খড়ের পুতুল। লোকটা মরে গেছে নাকি? না, ওই যে মাথাটা নড়ছে। ডুগরুর ধাঁ করে মনে পড়ে গেল ওদের কথা। ওই পুবের গমের ক্ষেতটা পেরিয়ে রাস্তার উপরে পাহাড়ের গায়ে ঝর্ণার ধারে তাঁবু ফেলে যে 4 জন আছে, যাদের দাড়ির দিকে অবাক হয়েছে থাকে ডুগরু। কারণ ওর নিজের বাপ, খুড়ো, দাদু, মামা, মেসো কারো দাড়ি নেই। যদি কেউ কিছু করতে পারে তো ওরাই পারবে। ওরা চেনে ডুগরুকে। ডুগরু ওদের গান শুনেছে, খেতে ভুট্টা নিয়ে গিয়ে দিয়েছে। ওরা ডুগরুকে পয়সা দিয়েছে, 1 টাকা, 2 টাকা, একদিন 5 টাকা। ডুগরুও দিল ছুট। হাই হাই হাই, কাম চো কাম, হোয়াটসঅ্যাপ। ডুগরু জিভ বার করে মাথা চিতিয়ে চোখ উল্টিয়ে দেখিয়ে দিল। ওরা বুঝল, এ ভাষা সকলেই বোঝে। এদের জিপের গায়ে রামধনুর রং। এমন গাড়ি ডুগরু দেখেনি কখনো। অনেক গাড়ি সে রেখেছে রাস্তায়, বড় বড় গাড়ি পোখরার দিকে যেতে। জো, মার্ক, ডেনিস এবং ব্রুস উঠে পড়ল চেপে। ডুগরুকেও তুলে নিয়ে সঙ্গে। একটা কিছু হয়েছে, দেখা দরকার। হ্যাঁ, হয়েছেই বটে। জাম্পিং জেহো সাফ্যাক্ট, সর্বনাশের মাথায় বাড়ি। 4 জনই ঝুঁকে পড়ল লোকটার ওপর। মার্ক মিনেসোটায় ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে চলে এসেছে নেপালে। বেহুশ রক্তাক্ত লোকটাকে ধরাধরি করে তুলল ওরা জিপে। হাসপাতাল কাঠমান্ডুতে, এখান থেকে 33 কিলোমিটার। মানুষের হাতের যে রেখাটাকে বিলিতি মতে হেডলাইন বা বুদ্ধি রেখা বলে, ফেলুদার যে সেটা আশ্চর্য রকম লম্বা আর স্পষ্ট, সেটা আমি জানি। ফেলুদাকে জিজ্ঞেস করলে বলেও পামি মিস্ত্রিতে বিশ্বাস করে না, অথচ পামিস্ট্রির বই ওর কাছে আছে। আর সে বই ওকে পড়তেও দেখেছি। একবার একটাও দেখেছি ফেলুদা ওর মার্কার মারা এক পেশে হাসিটা হেসে লালমোহনবাবুকে ওর বুদ্ধি রেখাটা দেখাচ্ছে। লালমোহনবাবু অবিশ্বাস্য এসব 16 আনা বিশ্বাস করেন। তাই ফেলুদার হেডলাইনের বহর দেখে 2বার চাপা গলায় অ্যামেজিং কথাটা বলেছিলেন। আর মিনিট খানেক পরে কথার ফাঁকে মনের হাতে নিজের ডান হাতের মুঠো খুলে চোখ নামিয়ে রেখাগুলোর দিকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলিয়াছিলেন। হাত দেখে মোটামুটি অতীত ভবিষ্যৎ বলতে আমার ছোট কাকাই পারেন। এমনকি মুখ দেখে ভাগ্য বলে দেবার ক্ষমতাও কারুর কারুর আছে বলে শুনেছি। কিন্তু কোনো লোকের কপালে ঠিক মধ্যিখানে করে আঙ্গুলের ডগা ঠেকিয়ে রেখে চোখ বুজে সে লোকের ভাগ্য গণনার ক্ষমতা যে কারোর থাকতে পারে, সেটাই পুরী এসে প্রথম শুনলাম। কলকাতায় লোডশেডিংয়ে নাজেহাল অবস্থা, তার উপর একটানা গরম চলছে 110 ডিগ্রি। ছাপাখানায় লোডশেডিংয়ের জন্য রহস্য রোমাঞ্চ। ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর নতুন উপন্যাস বৈশাখে বেরোতে পারেনি। ভদ্রলোকের আরও আফসোস এই জন্যে যে এটা ওর প্রথম ভৌতিক উপন্যাস।
ফেলুদাই ওকে বলেছিলেন যে মোমবাতির আলোয় রহস্য কাহিনীর চেয়ে ভূতের গল্প জমবে বেশ। সত্য বলতে গেলে কি, পিঠাপুরুমের পিশাচ গল্পের আইডিয়াটা ফেলুদাই জটায়ুকে দিয়েছিলেন, কিন্তু সে বই সময় মতো বেরোলো না দেখে লালমোহনের রীতিমতো খাপ্পা হয়ে এক রোববারের সকালে আমার বাড়িতে এসে বললেন, না, এই দেশে আর থাকা চলে না। আর শুনছেনই তো স্কাইল্যাবের ব্যাপার। স্কাইল্যাব কলকাতায় পড়বে এ খবর কোথাও বেরোয়নি, কিন্তু লালমোহনবাবু দৃঢ় বিশ্বাস কলকাতার ওপর শনির দৃষ্টি পড়েছে, তাই স্কাইল্যাবের একটা বড় অংশ এখানে না পড়ে যায় না। ফেলুদাকে দেখছি ও প্রায় যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে চলতে পারে। ওয়েটিং রুমে জায়গা না পেলে প্ল্যাটফর্মে চাদর বিছিয়ে শুয়ে দিব্যি ঘুমিয়ে রাত কাটাতে দেখেছি কতবার। বালিশও লাগে না, হাত ভাঁজ করে তার ওপর মাথা। কিন্তু বাড়িতে বিছানায় শুয়ে ঘণ্টাখানেক না পড়লে যার ঘুম আসে না, তার পক্ষে সেই অভ্যাসটা বন্ধ হয়ে গেলে আর কতদিন মাথা ঠিক রাখা যায়? বই পড়া ছেড়ে দিয়েছে, কিছুদিন তাস নিয়ে হাত সাফাই অভ্যাস করলো, তারপর কিছুদিন মুখে মুখে লিমেরিক বানান, তার একটা লালমোহনবাবুকে নিয়ে। বুঝে দেখো জটায়ুর কলমের জোর, ঘুরে গেছে রহস্য কাহিনীর মোড়। থোর বড়ি খাড়া লিখে তারা তারা, এইবারে লিখেছেন খাড়া বড়ি থোর। এটা অবিশ্বাস্য, জটায়ুকে বলা হয়নি। আর এই লিমেরিক লেখাও বেশি দিন চলেনি। ভাবলে মনে হয় শহরে রাত্রিরে বাতি না হলে খুন রাহাজানি অনেক বাড়বে। কিন্তু দুঃখের বিষয়, গত 3 মাসে ফেলুদার কোনো কেস জোটেনি। আর ক্রাইমও যা হয়েছে সেগুলোর কিনারা পুলিশেই করেছে। তাই বোধহয় ফেলুদা লালমোহনবাবুর কথায় সায় দিয়ে বলল, সত্য কল্লোনি তিলোত্তমা বড় জ্বালাচ্ছে। শারীরিক অস্বাচ্ছন্দ্য মেনে নেওয়া যায়, কিন্তু ক্রমাগত কাজের ব্যাঘাত, পড়াশোনার ব্যাঘাত, মশার কামড়ের চিন্তায় ব্যাহত, এগুলো বরদাস্ত করা কঠিন। উড়িষ্যাতে তো একই কেস, তাই না? লালমোহনবাবুর এই প্রশ্ন থেকে এলো পুরীর কথা, আর পুরী থেকে এলো সি বেচের কাছে নতুন তৈরি নীলাচল হোটেলের কথা, যার মালিক শ্যামলাল বাড়ির লালমোহনবাবুর বাড়িওয়ালার সুধাকান্তবাবুর ক্লাসমেট। কিন্তু তাহলে কি হবে? সুধাকান্তবাবুর খোঁজ নিয়ে জানালেন জুনের মাঝামাঝির আগে ঘর পাওয়া যাবে না। তাতেও অবশ্য আমরা পিছুপা হইনি। জুনের মধ্যে কলকাতার অবস্থার উন্নতির কোনো আশা নেই। 21শে জুন আমরা পুরী এক্সপ্রেসে দিয়ে রওনা দিলাম। একবার কথা হয়েছিল যে লালমোহনবাবুর অ্যাম্বাসেডারে যাওয়া হবে। শেষে ভদ্রলোক নিজেই এই সময়টায় লং জার্নিতে মাঝপথে ঝড় বাদল হলে ফ্যাসাদ হতে পারে বলেই মশাই বলে পিছিয়ে গেলেন। গাড়ি যাবে, তবে সেটা ড্রাইভার হরিপদবাবু নিয়ে যাবেন। আমাদের একদিন পরে পৌঁছাবে। পুরী ছাড়াও আর 2-1টা জায়গা ঘুরে দেখার ইচ্ছে আছে, সেটা নিজেদের গাড়ি থাকলে সুবিধা হবে। আমাদের 4 বার্থ কামরায় একটা আপার বার্থে একজন ভদ্রলোক ছিলেন যিনি সিগারেট খাচ্ছিলেন, একটা হোল্ডারে, যেটা ফেলুদা বলল সোনার। যে লাইটারের সিগারেট ধরাচ্ছিলেন সেটা নাকি গোল্ড প্লেটেড, আর তার দাম নাকি 3000 টাকা। যে কেস থেকে সিগারেট বার করলেন সেটা সোনার, চশমা সোনার, শার্টের কাফ লিঙ্কস সোনার, 2 হাত মিলিয়ে 3টে আংটি সোনার। আর ওপর থেকে পা ঝুলিয়ে নিচে নামতে গিয়ে লালমোহনবাবুর কাঁধে বুড়ো আঙুল লাগতে যখন হেসে সরি বললেন, তখন দেখলাম একটা দাঁত সোনার। পুলিশ স্টেশনে নেমে কুলির মাথায় জিনিস তুলে ভদ্রলোকটি যখন ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন, তখন লালমোহনবাবু বললেন, ইস, এমন সোনার মোড়া ভদ্রলোকটির নামটা জিজ্ঞেস করা হলো না। ফেলুদা বলল, সেটা জানার একটা সহজ উপায় ছিল বটে। কামরার বাইরে রিজার্ভেশন চার্ট টাঙানো ছিল। হাওড়া থেকেই ভদ্রলোকের নাম ML হিঙ্গরানি,